নমস্কার। আজকে আমাদের গল্প শ্রী তারাপদ রায়ের লেখা কালমেঘ। গল্পটি নেওয়া হয়েছে তার মাতাল সমগ্র বইটি থেকে। বঙ্গাব্দ 1386, রোববার, ফাল্গুন মাস শেষ সপ্তাহ, সকাল 10:30। বাইরের 3 কোণাচে ঘরে পুরনো বেতের চেয়ারে বসে পা দোলাতে দোলাতে মহিমাময় দেয়াল ঘড়িটার দিকে তাকিয়ে রয়েছেন। এবছরের দোল পড়েছে মাসের 2য় শনিবারে। একটা চমৎকার ছুটি বেঘরে মারা গেল। শুধু তাই নয়, রোববারের আড্ডাটাও মারা পড়েছে। বন্ধু বান্ধব জানাশোনা সবাই গেছে শান্তিনিকেতনে বসন্ত উৎসবে। কেউ কাল সকালের আগে ফিরছেন না। অথচ সুন্দর ফাল্গুন মাস, হালকা ফিকে রসুনের মতন একটু একটু ঠান্ডার আস্তরণ এখনো দিনের গায়ে জড়ানো আছে। আর সেই সঙ্গে সেই বিখ্যাত দক্ষিণের ফুরফুরে বাতাস। এই তো কলকাতার সবচেয়ে ভালো সময়। এই সময় কেউ কলকাতা ছেড়ে বাইরে যায়, তাও আবার এই বুড়ো বয়সে শান্তিনিকেতনে বসন্ত মেলায়। মনে মনে 3 বার বন্ধুদের ধিক্কার দিলেন মহিমাময়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জিভটা কেমন যেন খড়খড় করছে, গলা থেকে তালু পর্যন্ত মুখটা শুকিয়ে যাচ্ছে। বাড়ির মধ্যে থেকে মহিমাময়ের স্ত্রী ভিতরে দরজার পর্দা তুলে স্বামীকে একা বসে ঘন ঘন পা দোলাতে দেখে জিজ্ঞাসা করলেন, 1 পেয়ালা চা খাবে নাকি? তাড়াতাড়ি বলো, উনুনে জল বসাচ্ছি। চায়ের কথাটা শুনে মহিমাময়ের মাথাটা বেশ গরম হয়ে গেল। বেশি বাক্য বিনিময়ে না গিয়ে শুধু সংক্ষিপ্ত ও সুগভীর জবাব দিল, না। নিরাসক্তের মতন আর একবার দেয়াল ঘড়িটার দিকে তাকালেন মহিমাময়। 11টা বাজতে চলল। বাইরে নতুন 1 টাকার কয়েনের মতন ছকছকে রোদ। দূরে তিকন পার্কে না গিয়ে কোনো বাড়িতে একটা পোষা কোকিল ভোর থেকে ডাকছে তো ডাকছেই। নবীন বসন্তের মনোরম উষ্ণতায় চারিদিক মেতে উঠেছে। এইরকম ছুটির দিনে কোনো ভদ্রলোক দুপুরবেলায় বাড়িতে বসে চা খায়? কোথায় গাছের ছায়ায় ফুরফুরে বাতাসে বসে দিয়ারের সোনালী তরলতায় চুমুক দিতে দিতে আজ হলো নববসন্তকে অভ্যর্থনা জানাবার দিন। পায়জামার ওপরে গায়ে একটা পাঞ্জাবি চাপিয়ে ধুত্তারি বলে বাড়ি থেকে বেরিয়ে পড়লেন মহিমাময়। কিন্তু একা আর কতদূর কোথায় যাবেন? আর সবচেয়ে বড় কথা, রাস্তাঘাট এখনো তেমন নিরাপদ হয়নি। আজ কয়েক বছর হলো বড় বাজারওয়ালারা উঠে এসছে দক্ষিণ কলকাতার বহুতল বাড়িগুলিতে। সেখানে হিন্দুস্তানি আর রাজস্থানীদের হোলি হায় এখনো পুরো দমে চলছে। কোথায় কোন অলিন্দ কি গোবাক্ষ থেকে চপলা তরুণী রাজপথের অসহায় পদাতিকের গায়ে ফাঁক কিংবা কুমকুম ছুঁড়ে মারবে তা বলা যায় না। ইতস্তত গলির মোড়ের দিকে এগোতে এগোতে সহসা মহিমাময় দেখলেন খুব চেনা একটা লোক তার দিকে তাকিয়ে হাসতে হাসতে বড় রাস্তা থেকে এগিয়ে আসছে। আগন্তুকের চুলে মুখে নানা রঙের আবির, গায়ের হাওয়াই শার্ট আর ফুল প্যান্টও বহুবর্ণ রঞ্জিত। উজ্জ্বল রঙে এমন ঢাকা পড়ে গেছে অবয়ব ও গঠন যে বেশ কাছে না আসা পর্যন্ত মহিমাময় বুঝতে পারলেন না তার বন্ধু জয়দেব আসছেন। জয়দেবকে দেখে মহিমাময় যুগপৎ খুশি ও বিস্মিত হলেন। তাহলে যে শুনেছিলেন জয়দেব শান্তিনিকেতনে গেছেন, গেছিল হয়তো আজই ফিরেছে। কাছে আসতে জয়দেবকে মহিমাময় জিজ্ঞাসা করলো, তুই শুনলাম শান্তিনিকেতনে গিয়েছিস? জয়দেব বললেন, কি করে যাব? পরশু রাত থেকে তো আমি কেজরিওয়ালের বাড়িতে আটকে আছি। মহিমাময় কেজরিওয়ালকে চেনেন না। জয়দেবের সমস্ত ঘনিষ্ঠ ব্যক্তির খবর রাখা কারো সাধ্য নয়। সুতরাং মহিমাময় প্রশ্ন করলেন, কে কেজরিওয়াল? 3 রঙের আবির মাখা ঘাড় চুলকাতে চুলকাতে জয়দেব বললেন, তুই চিনবি না? বড় ব্যবসা করে, বল পেনের রিফিল বানানোর যন্ত্র তৈরির মেশিনের পাইকারি কারবার করে। তাছাড়া ঠিক আছে, যথেষ্ট হয়েছে, আর লাগবে না। কেজরিওয়ালের অন্য ব্যবসা সম্পর্কে উৎসাহ না দেখিয়ে জয়দেবকে মধ্যপথে থামিয়ে দিয়ে মহিমাময় বললেন, তা এরকম রং খেললি কোথায়? কেজরিওয়ালের বাড়িতে? জয়দেব করুণ কণ্ঠে বললেন, আরে না, ওই কেজরিওয়ালদের ওখানে কাল দুপুরে গান বাজনা খাওয়া দাওয়া হলো। অল্প স্বল্প আবির ছিল, কিন্তু আসল গোলমালটা হলো রাতে। মহিমাময় বলল, রাতে কি হলো? জয়দেব লজ্জিত ভঙ্গিতে বললেন, সে মহা বেকায়দা। সন্ধ্যাবেলা আমি ওদের বাড়িতে বাইরের ঘরে ঘুমাচ্ছি। কেজরিওয়ালরা আত্মীয় স্বজন কাদের বাড়িতে যেন গেছে। আমি ঘুম ভেঙে উঠে দেখি ওদের আউট হাউসে চাকর ড্রাইভাররা বড় বড় পিতলের লোটায় কি সব খাচ্ছে। আমি চোখ কচলাতে কচলাতে সেখানে গিয়ে বসলাম। চমৎকার ভাঙের শরবত। সবাই খুশি হয়ে আমাকে খাওয়াতে লাগলো। তারপর অল্প অল্প মনে পড়ছে হই হুল্লোড়, নাচ গান, রং,
একটা মোটা মতন টিকি মাথায় লোক আমাকে কাঁধে নিয়ে অনেকক্ষণ বেরিলিকা বাজার মে গাইতে গাইতে খুব নাচলো। তারপর ভালো মনে পড়ছে না। এই আধ ঘন্টা আগে ঘুম ভেঙে দেখি দারোয়ানদের ঘরের পাশে একটা দড়ির খাটিয়ায় ডুমুর গাছের নিচে শুয়ে আছে, জামা কাপড়ে রং মাখা। আর বেশি বলার দরকার ছিল না, মহিমাময় ব্যাপারটা অনেকখানি বুঝলেন। এবার প্রশ্ন করলেন, তা এরকম ভূতের মতন বেশে কোথায় যাচ্ছিস? জয়দেব বললেন, কেন তোর ওখানে? চল একটু বসা যাক। মহিমাময় একটু ভেবে বললেন, কিন্তু তোর কি ভাঙের নেশা এখনো কেটেছে? চোখ তো জবা ফুলের মতো লাল দেখছি। জয়দেব বললেন, আরে ধুর, ভাঙে আমার নেশা হয় না, চোখ লাল হয়েছে বেশি ঘুমিয়ে। তারপর একটু থেমে নিয়ে বললেন, বাড়িতে কিছু আছে? মহিমাময় বললেন, বাড়িতে একটু আধটু তলানি পড়ে আছে, সেসবে হবে না। আর আজ বিয়ার খাওয়ার দিন, আবহাওয়া দেখছিস না, বসন্তকালের দুপুরে বিয়ার ছাড়া আর খাওয়া যায়? জয়দেব গম্ভীর হয়ে বললেন, মহিমা, তোর বয়স কত হলো? প্রশ্নের গতিক দেখে একটু হকচকিয়ে গিয়ে মহিমাময় বললেন, কেন, এই অগ্রায়ণে 42 পূর্ণ হলো। জয়দেব বললেন, তাহলে তোর থেকে আমি 2.5 বছরের বড়। আমার বয়স হলো 44.5। তারপর একটু থেমে বেশ বড় রকমের একটা দীর্ঘশ্বাস ফেলে জয়দেব এগিয়ে এসে মহিমাময়ের কাঁধে হাত রাখলেন। অবশেষে বললেন, আমাদের কি আর সেই বয়স আছে রে বিয়ার খাওয়ার? আমরা তো বুড়ো হয়ে গেছি, বিয়ার খাবে তো বাচ্চা ছেলেরা। এইরকম আশ্চর্য কথা শুনে মহিমাময় কিছু বুঝতে না পেরে বললেন, বাচ্চা ছেলেরা তো খাবে মায়ের বুকের দুধ, ফিডিং বোতলের দুধ, নিদেন পক্ষে গরুর দুধ গ্লাসে বা কাপে করে, তারা বিয়ার খাবে কেন? জয়দেব মৃদু হেসে বললেন, আরে না না, অত বাচ্চা নয়, অন্নপ্রাশনের 20 বছর পর থেকে 40 বছর পর্যন্ত গাঁজা, ভাঙ, চুরুট, দোক্তা, বিয়ার, তারি যা হোক একটা লোক খাক, খেয়ে যাক, কিছু যায় আসে না। কিন্তু যেই মানে 40 পার হয়ে গেলি, তখন তোকে মানে ভেবে চিনতে চলতে হবে। এমনকি সর্ষে বাটা, সজনে ডাঁটা চিবানোর আগেও ভেবে নিতে হবে কটা ডাঁটা চিবানো ঠিক হবে। জয়দেবের এরকম বয়সোচিত বক্তৃতা শুনে মহিমাময় অধৈর্য হয়ে পড়লেন। জয়দেবকে থামিয়ে দিয়ে বললেন, স্টপ জয়দেব, অলরাইট, বিয়ার নয়, একটু আগে বাড়িতে দেখে এসেছি বউ চা করছে, চল দুজনে গিয়ে দুবেলা চা খাই। এরপর থেমে গিয়ে মহিমাময় দুটি দন্তপাটি কিরকির করে নিজের মনে বললেন, এমন সুন্দর দিনটা জলে গেল। এবং সঙ্গে সঙ্গে তার খেয়াল হলো, জলে নয়, বিনা জলে গেল। ততক্ষণে জয়দেব মহিমাময়কে শতক্তি করা থেকে নিবৃত্ত করেছেন। তিনি উত্তেজিত হয়ে বললেন, এই ভর দুপুরে চা খাবে কোন শালা? আমার সঙ্গে চল, এক বোতল জিন কিনে আনি। মহিমাময় এই অবস্থায় রফা করার চেষ্টা করলেন, জিন খাওয়া যাবে না, বিটার্স ফুরিয়ে গেছে। জয়দেব এখন রীতিমতো উত্তেজিত হয়ে বললেন, তুই একেবারে সাহেব হয়ে গেছিস মহিমা, বিটার্স দিয়ে কি হবে? আর বিটার্সে কি দাম জানিস? বলা বাহুল্য, এত তর্ক বিতর্কের মধ্যেও জয়দেব এবং মহিমাময় ইতিমধ্যে বড় রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে নিজেদের অজান্তে গড়িয়াহাটের চৌমাথায় মদের দোকানের সামনে এসে গেছেন। এবার জয়দেব নির্দেশ দিলেন, মহিমা, তুই এক কাজ কর, সামনে ওষুধের দোকান থেকে তুই 1 বোতল কালমেঘ নিয়ে আয়। ততক্ষণে আমি এখান থেকে একটা জিনিস কিনে ফেলছি। কিছুই অনুধাবন না করতে পেরে মহিমাময় সামনে গিয়ে ভিক্টোরিয়া ফার্মাসি থেকে 7.5 টাকা দিয়ে 1 শিশি কালমেঘ কিনে আনলেন। ততক্ষণে জয়দেব জিনের বোতল কিনে ফুটপাতে নেমে এসেছে। দুজনে মিলে বাড়ি মুখো হাঁটতে হাঁটতে মহিমাময় জয়দেবের কাছে জানতে চাইলেন, কালমেঘ দিয়ে কি হবে? তোর কি লিভার খারাপ হয়েছে? তারপর বেশ ভেবে নিয়ে বললেন, লিভার খারাপ হলে মদ খাবি কেন? শুধু শুধু কালমেঘ খেয়ে কি সুরা হবে? জয়দেব এবার চটে গেলেন, লিভার খারাপ হবে কেন আমার? আমার লিভার পাথরের মতন শক্ত। কালমেঘ লিভারের জন্য নয়, ওটা নেওয়া হলো জিন খাওয়ার জন্য। মহিমাময় বেশ অবাক হলেন, এই তেতোর তেতো কালমেঘ দিয়ে জিন? এর থেকে তো কুইনাইন মিক্সচার খাওয়া ভালো। এতক্ষণে ওরা দুজন মহিমাময়ের বাড়ির দরজায় পৌঁছে গেছেন। ঘরে ঢুকে মহিমাময় তাড়াতাড়ি বাড়ির ভিতরে গিয়ে 1 বোতল ঠান্ডা জল আর 2টো গ্লাস নিয়ে এলেন। এবার ঢালাঢালির পালা জয়দেবের। তিনি জিনের বোতলটা খুলে 2 গ্লাসে 2 আঙুল পরিমাণ নিয়ে তার মধ্যে জল মেশালেন। তারপর সত্যি সত্যি কালমেঘের শিশিটা খুলে 2 গ্লাসে 2 ফোঁটা ঢেলে দিলেন। এরপর 1 গ্লাস মহিমাময়ের দিকে এগিয়ে দিয়ে বললেন, নে খেয়ে দেখ,
মধুর মতন লাগবে। মধুর মতো কালমেঘ? তুই কি একেবারে পাগল হয়ে গেলি রে জয়দেব? কাল রাতে কয় লোটা ভাং খেয়েছিস বলতো? হাতে গ্লাস ধরে মহিমাময় জিজ্ঞাসা করলেন। পরম আয়েসে ও তৃপ্তির সঙ্গে একটা লম্বা চুমুকে গ্লাসটা প্রায় অর্ধেক ফাঁকা করে দিয়ে জয়দেব বললেন, দেখ মহিমা, কালমেঘ হলো দিশি বিটার্স। বিলিতি বিটার্সের চেয়ে ডবল ভালো। আর বিলিতি বিটার্সও তো তেতো একটা গাছের রস। মদের মধ্যে দুপটা দিলেই এর স্বাদ বদলে যায়। আমার বড় জামাইবাবু আমেরিকায় 1 ডজন সঙ্গে করে নিয়ে গেছিলেন। যাদের যাদের দিয়েছিল তারা এখনো চিঠি লিখে খোঁজ নেন। এবার মহিমাময় সন্তর্পণে তার হাতে ধরা গ্লাসটি জিভে ছোঁয়ালেন। সত্যিই তো, সামান্য কালমেঘের জাদুর পরশে ঝাঁঝালো ড্রাই জিনে অমৃতের স্বাদ এসেছে। এই ঘটনা দীর্ঘ 4 বছর আগেকার। তারপর কলকাতার রাজপথে অনেক জনস্রোত বয়ে গেছে। সেই জনস্রোতে আজকাল কদাচিৎ মহিমাময়ের সঙ্গে জয়দেবের দেখা হয়। স্রোতের স্বতন্ত্র পথে নিজ নিজ ধান্দায় দুজন দুধারায় প্রবাহিত হন। শহরটা তেমন বড় নয়, তাই তবুও কখনো কখনো এখানে ওখানে দেখা হয়ে যায়। জয়দেবকে দেখে খুশি হন মহিমাময়, মহিমাময়কে দেখে খুশি হন জয়দেব। জয়দেবকে মহিমাময় আমন্ত্রণ জানান, বলেন, আয় জয়দেব, বাসায় যাই। সেই কালমেঘ এখনো শিশিতে অনেকটা রয়েছে, চ বাসায় গিয়ে একটু জিন খাই। জয়দেব আপত্তি করেন, ধুস, জিন পুরুষ খায় নাকি? ও তো মেয়েলি পানীয়। আর তোর এই কালমেঘ, কুইনাইন জলে গুলে খাবি, নিম পাতা চিবিয়ে খাবি, সজনে ডাঁটা উচ্ছে চিবিয়ে খাবি, অনেক স্বাদ পাবি। ক্ষুণ্ণ মনে মহিমাময় বাড়ি চলে আসেন। তিনি কোনাচে বাইরে ঘরে পুরনো বেতের চেয়ারে বসে পা দোলাতে দোলাতে সামনের দেওয়ালের তাকের উপরে চোখ রাখেন। ওখানে কালমেঘের শিশিটা রয়েছে। এখনো ওই শিশিটার মধ্যে প্রায় 2/3 কালমেঘ আছে। অন্তত 5 টাকার জিনিস। এই দুর্দিনে জিনিসটা নষ্ট করতে মন চায় না, কিন্তু শিশিটা কিছুতেই ফুরোচ্ছে না। গ্লাসে 1-2 ফোঁটা, 1 বোতলে 15 পেগ, 15 গ্লাস, 15 গ্লাসে 15 থেকে 30 ফোঁটা। গত 4 বছরে কত গ্লাসের পর গ্লাস আর বোতলের পর বোতল জিন শেষ হয়ে গেল, কিন্তু ওই কালমেঘের শিশি সদ্য গলা পর্যন্ত নেমেছে। কালমেঘের জন্য জিন নাকি জিনের জন্য কালমেঘ? একটা কঠিন ধাঁধায় পড়ে যান মহিমাময়। তারপর কাগজ পেন্সিল টেনে নিয়ে কঠিন একটা অঙ্ক কষতে থাকেন। সপ্তাহে 2 বোতল জিন, 160 টাকা, বছরে 8,500 টাকা। এই 4 বছরে সে অন্তত 30-35 হাজার টাকা হবে। এখনো বাকি যা কালমেঘ আছে তাতে আরো 1070 টাকা জিন খেয়ে যেতে হবে। 8 বছর, মোট 1 লাখ টাকার ধাক্কা। প্রৌঢ় মহিমাময় করুণ চোখে কালমেঘের শিশির দিকে তাকিয়ে থাকেন। দীর্ঘ নিঃশ্বাস ফেলে ভাবেন, একটা ছোট একতলা বাড়ি হয়ে যেত। ভাবতে ভাবতে পাঞ্জাবি গায়ে গলিয়ে পথে বেরিয়ে পড়েন আরেক বোতল জিন আনতে। আমাদের এই প্রচেষ্টা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।